দক্ষিণ গাজা উপত্যকার একটি ছোট শহর রাফায় রাত্রি অদ্ভুতভাবে নীরব ছিল। তারাগুলি ঘন দুয়ার আড়ালে লুকিয়েছিল। কেবল ড্রোনের গুঞ্জন এবং মাঝে মাঝে সাইরেনের আর্তনাদ শহরের মানুষগুলোকে আতঙ্কিত করে তোলে। 12 বছর বয়সী আমিনা তার ছোট ভাই ইউসুফকে জড়িয়ে ধরে তাদের অর্ধ ধ্বংসপ্রাপ্ত বাড়ির কোণে বসেছিল। বিমান হামলায় তাদের প্রতিবেশীর বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তাদের বাবা মা কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। অন্য যে কোনো সন্ত্রাসী রাতের মতোই বোমাবর্ষণ শুরু হয় কোনো পূর্বাভাস ছাড়াই। ক্ষেপণাস্ত্র বর্ষণের সাথে সাথে আকাশ আগুনের রেখায় আলোকিত হয়ে ওঠে, মাটি কেঁপে ওঠে এবং আগুনে মাংস ও ধাতুর তীব্র গন্ধে বাতাস ভরে যায়। আমিনা ইউসুফের কান ঢেকে ফেললেও বিস্ফোরণের শব্দে তাদের অন্তর কেঁপে ওঠে। বাইরে থেকে অসহায় মানুষদের চিৎকারে শহরের বাতাস যেন আরও ভারী হয়ে ওঠে। যখন লোকেরা ধসে পড়া কাঠামোর নিচে চাপা পড়ে থাকা প্রিয়জনদের খুঁজতে ছুটে বেড়াচ্ছিল, তাদের প্রতিবেশী হাসান চাচা রক্ত ও ধুলোয় মুখ ঢাকা অবস্থায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। আমাদের চলে যেতে হবে, তিনি আমিনার হাত ধরে চিৎকার করে বলেন। চাচার কথায় আমিনা মনে মনে ভাবছিল, তবে আমরা যাব কোথায়? রাস্তাগুলি ধ্বংসাবশেষে পরিপূর্ণ ছিল এবং প্রতি কয়েক মিনিটে আরেকটি বিস্ফোরণ পৃথিবীকে কাঁপিয়ে তোলে। তারা দৌড়াতে শুরু করল। ভাঙা কংক্রিটে এবং বাঁকানো শিলাস্তরের উপর দিয়ে হোঁচট খাচ্ছিল। তাদের পাড়ার এক সময় সাধারণ রাস্তাগুলি এখন ধ্বংসের এক ভয়াবহ গোলক ধাঁধায় পরিণত হয়েছিল। সাদা চাদরের নিচে সারি সারি মৃতদেহ পড়েছিল, কিছু এত ছোট যে তারা কেবল শিশুদের হতে পারে। তার পা দুটি ইউসুফের কান্নার সাথে তাল মিলিয়ে চলতে লড়াই করছিল। যখন আমিনা ইসরায়েলি যুদ্ধ বিমানগুলিকে শকুনের মতো উপরে ঘুরতে দেখল, তার হৃদয় আবারও কেঁপে উঠল। আমিনা কিছুদিন আগে রেডিওতে রাজনীতিবিদদের আত্মরক্ষার কথা বলতে শুনেছিল, কিন্তু বাড়ি, হাসপাতাল এবং স্কুলগুলিকে লক্ষ্য করে কী ধরনের প্রতিরক্ষা? এমনকি যখন তারা জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে অস্থায়ী আশ্রয়স্থলে পৌঁছেছিল, তখন নিরাপত্তা কেবল একটি মায়া ছিল। ভবনটিতে এর আগেও দুবার আঘাত করা হয়েছিল। ভেতরে শত শত বাস্তুচ্যুত পরিবার হতবাক নীরবে বসেছিল আর ফিসফিসে প্রার্থনা করছিল। দিনগুলো যেন সপ্তাহে পরিণত হলো। খাবার, পানি এবং ঔষধের অভাবে প্রতিটি জীবন মৃত্যুর সাথে লড়াই করছিল। ইসরায়েলি অবরোধের কারণে সাহায্য সহজে প্রবেশ করতে পারছিল না। অপুষ্টিতে শিশুরা মারা যাচ্ছিল আর বয়স্করা চিকিৎসা না করা ক্ষত থেকে মারা যাচ্ছিল। বাইরের জগতেকে সংঘাত বলে অভিহিত করলেও সত্যিকার অর্থে ছিল এটি একটি গণহত্যা। এক রাতে আবারও বোমা হামলা শুরু হল। এবার তারা স্কুলে আঘাত করেছিল। শত শত মানুষের উপর ছাদ ভেঙে পড়ার সাথে সাথেই লোকজন চিৎকার এবং ছোটাছুটি শুরু করল। কংক্রিটের একটি টুকরো আমিনাকে চেপে ধরলে সে তার পায়ে তীব্র ব্যথা অনুভব করে। ইউসুফ তার জন্য চিৎকার করছিল, কিন্তু সে নিশ্চল ছিল। ধুলো এবং ধোঁয়ার মধ্য দিয়ে সে দেখতে পেল ইউনিফর্ম পরা সৈন্যরা ধ্বংসস্তূপে প্রবেশ করছে। একজন সৈন্য তাকে সজোরে টান দিয়ে উঠিয়ে দেয় এবং তার হাত ভেঙে দেয়। জঙ্গিরা কোথায়? সে চিৎকার করে উঠল। আমিনা কাঁপতে কাঁপতে মাথা নাড়ল আর বলল, এখানে কোনো জঙ্গি নেই, শুধু শিশুরা। সৈনিকটি উপহাস করে তাকে একপাশে ঠেলে দিল। ধ্বংসস্তূপে আহত হওয়ার পরেও পুরুষ ও ছেলেদের টেনে হিচড়ে বের করে চোখ ও হাত বেঁধে ফেলল তারা। তখন আমেনা ভীত হয়ে পড়েছিল। কেউ কেউ ইউসুফের বয়সী বা তার চেয়েও কম বয়সী ছিল। একজন মহিলা তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, কিন্তু একজন সৈন্য তাকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, পিছনে থাকো, না হলে কান্নার জন্য তুমি আর বেঁচে থাকবে না। তখন তারা বুঝতে পেরেছিল যে তাদের বাঁচাতে কেউ আসছে না। বিশ্ব তখন তাকানো বন্ধ করে দিয়েছে। জাতিসংঘ শুধু বিবৃতি জারি করেছে। খবরে ধ্বংসের সংক্ষিপ্ত ভিডিও দেখানো হয়েছে, কিন্তু বোমা পড়তে থাকবে, কারণ বিশ্ব নীরবে দেখছে। গাজার বেশিরভাগই পুড়ে গেছে। অসহায় নারী, শিশু আর হাজারো মানুষের গণকবরে পরিণত হয়েছে, কিন্তু বিশ্ব নীরবে দেখছে।